প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের আমার রচিত শিলাবতী চরের বৃত্তান্ত। আজ 14তম পর্ব। উপন্যাস পাঠ করার প্রাক মুহূর্তে দর্শকদের তার সূত্র ধরিয়ে দিতে অল্প কিছু কথা বলে নিচ্ছি। দক্ষিণ আসামের বরাক উপত্যকার শেষ রাজা গোবিন্দচন্দ্র নারায়ণ, তার রাজ্যপাট ছিল মাত্র 17 বৎসর। এই স্বল্পকালীন সময়ে তিনি পরপর 3 বার বিভিন্ন স্থানে তার রাজধানী পরিবর্তন করেছিলেন। প্রথমে শিলচরের খাসপুরে ছিল তার রাজধানী। তারপর তিনি চলে আসেন শিলচরের কাছে দুধপাতিলে, সেখানে ছিল তার রাজ্যপাট। এরপরে শেষে তিনি চলে আসেন বদিরপুরের কাছে হরিটিকর স্থানে। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ তার ভ্রাতা অগ্রজ ভ্রাতা কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর 1813 খ্রিস্টাব্দে কাছাড়ের সিংহাসনে বসেন। সেই সময় তার ভ্রাতা কৃষ্ণচন্দ্রের বিধবা পত্নীকে বিবাহ করেন। সেই সময় তার কৃষ্ণচন্দ্রের বিধবা পত্নীকে তিনি বিবাহ করেন। সেই বিয়ে তাদের রাজ আমত্ত এবং সেই সময় অনেকেই মেনে নিতে পারেননি। পূর্বজ ভ্রাতা কৃষ্ণচন্দ্রের সঙ্গে তখন মণিপুরের রাজ্যে বিবাদ চলেছিল। সেই মণিপুরের তাড়িত ও পলায়নরত রাজা মধু সিংহের কন্যা ইন্দুপ্রভার সঙ্গে মহারাজা কৃষ্ণচন্দ্রের বিবাহ হয় এবং কৃষ্ণচন্দ্রের মৃত্যুর পর গোবিন্দচন্দ্র নারায়ণ সেই রাজমাতা বিধবা পত্নীকে, মহারাজা কৃষ্ণচন্দ্রের পত্নীকে গোবিন্দচন্দ্র নারায়ণ বিয়ে করেন। এই বিয়ে নিয়ে তাদের অনেকের সঙ্গে রাজামতের সঙ্গে শত্রুতা পরিণত হয়। মণিপুরও এদিকে তাদের শত্রু। গোবিন্দচন্দ্র নারায়ণের 4 ভাষা ছিল শত্রু। উল্লেখ্য, মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণের সঙ্গে তার ভ্রাতা কৃষ্ণচন্দ্রের পত্নী ইন্দুপ্রভার অবৈধ সম্পর্ক গোবিন্দচন্দ্র নারায়ণের ছিল বলে অনেক গবেষকদের গ্রন্থে উল্লেখ রয়েছে। রাজমাতা ইন্দুপ্রভা ছিলেন পরম বৈষ্ণব, আর পিতা মধু সিং বৈষ্ণব ছিলেন। অর্থাৎ ইন্দুপ্রভার যে পিতা বৈষ্ণব ছিলেন এবং সেই জন্য ইন্দুপ্রভাও বৈষ্ণব ছিল। সেই জন্য পিতার মতো ইন্দুপ্রভা ছিলেন মহাবৈষ্ণব, কিন্তু কাছাড়ের রাজ পরম্পরা ছিল শাক্ত, আর গোবিন্দচন্দ্র নারায়ণ ছিলেন শাক্ত। 2 মেয়ের 2 জন। গোবিন্দচন্দ্র নারায়ণ ভোগবাদী, তামসিক, বিলাসী, মধ্য, আর রাজমাতা ইন্দুপ্রভা ছিলেন ত্যাগী, প্রজার মঙ্গল আকাঙ্ক্ষায় উৎসর্গিত, প্রজা হিতৈষী। পরবর্তী সময়ে রাজমাতা ইন্দুপ্রভার সান্নিধ্যে এসে মহারাজা বৈষ্ণব ভাবাপন্ন হয়ে যান। কুলপুরোহিতের আত্মীয় দিগম্বর ভট্টাচার্যের একমাত্র কন্যা শিলু ভট্টাচার্যের সঙ্গে ব্রাত্যপাটনিক জনগোষ্ঠীর সফল ব্যবসায়ী সুধাময় দাসের সঙ্গে রাজমাতা ইন্দুপ্রভা ও মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণের উদ্যোগে রণচণ্ডী মন্দিরে বিয়ে ঘিরে নানান ঘটনা, অগ্নিসংযোগ, উত্তর কাছাড়ের তুলারামের চক্রান্ত, বিদ্রোহ ইত্যাদি নানান প্রসঙ্গ রয়েছে। উপন্যাসের প্রতি পর্বে প্রামাণ্য তথ্য, রোমাঞ্চকর নানান ঘটনা, ঈর্ষা, প্রেম, প্রতিহিংসা, রাজনৈতিক চক্রান্ত, সর্বোপরি ব্রাত্য সুধাময় দাসের সঙ্গে দিগম্বর ভট্টাচার্যের একমাত্র কন্যা শিলু ভট্টাচার্যের বিয়ে, টান টান উত্তেজনায় এই পর্বও হয়েছে প্রজ্জ্বল। তাহলে শুনুন, এখন পাঠ আরম্ভ করছি। শিলাবতী ঘাটের কাছে কোরাতি গ্রামে
অগ্নিতে ভস্মীভূত বস্তির লোকেদের পাশে এসে আশ্বাস দিয়েছেন মহারানী ইন্দুপ্রভা। সঙ্গে ছিল কাছাড়ি রাজ্যের প্রধানমন্ত্রী অনাদি বর্মন, তার কজন বিশিষ্ট কর্মচারী ও নৃপেন্দ্র লাঠিয়াল। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ এখানে আসতে ইন্দুপ্রভা বারণ করেছেন। রাজবন্দী মলয় কবিরাজের পরামর্শে মহারাজা বিশ্রামে রাজমহলে রয়েছেন। তিনি মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণের শরীর খুব খারাপ হয়েছে, ঘুম হয় না, রক্তাল্পতা, এছাড়া আরো নানান ব্যাধি রয়েছে। আর হবে না কেন? প্রতিদিন নাট মন্দিরে এসে বাইজি বিম্ববতী নাচের মুদ্রা দেখে ও রুহিদাস, চপলাকান্ত প্রমুখের সঙ্গে সুরাপানে সারারাত্রির কাঠে শেষ পরে রাজমহলে ফেরেন তিনি। কতবার বারণ করেছেন ইন্দুপ্রভা, তিনি না কখনো শুনেননি মহারানীর কথা। তাই অত্যাধিক অসংযমে শরীর ভেঙে পড়েছে, হাঁটতে শরীর কাঁপে, বুকে ধড়ফড় করে। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণের এই রকম অবস্থা। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণকে লক্ষ্য করে ইন্দুপ্রভা বললেন, একটা বিপদ এসেছে, আবার চলেও যাবে, কিন্তু আপনার শরীর ভেঙে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকলে চলবে না, আপনাকে সুস্থ হতেই হবে। আপনি কাছাড়ি রাজ্যের অধীশ্বর, আপনার সুস্থতা মঙ্গল, প্রজাদের মঙ্গল, আপনি তাদের রক্ষক, আপনি সুস্থ হতেই হবে। আপনার অসুস্থ হলে চলে কি? একটা বিপদ এসেছে, আবার চলেও যাবে, কিন্তু আপনার শরীর ভেঙে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকলে চলবে না, আপনাকে সুস্থ হতেই হবে। আপনি কাছাড়ি রাজ্যের অধীশ্বর, আপনার সুস্থতা মঙ্গল, প্রজাদের মঙ্গল, আপনি তাদের রক্ষক, আপনি অসুস্থ হলে চলে কি? আপনি বিশ্রাম নিন কিছুদিন, তারপর চন্মনে হয়ে উঠবেন। আরো ইন্দুপ্রভা বলেছিলেন, এই সমস্যা মহারাজ আমি সামলে নেব, আপনি কোনো উদ্বেগ করবেন না, আপনি বিশ্রাম নিন। আমি তো নৃপেন্দ্র লাঠিয়াল মন্ত্রিমণ্ডল সবাইকে নিয়ে যাচ্ছি। না, আর কোনো উদ্বেগ করবেন না, আপনি এক্ষুনি রাজমহলের ভেতরে যান। মহারাজা ইন্দুপ্রভার কথা প্রত্যুত্তরে মহারাজা বলেছিলেন, ইন্দু, আমি জানি তুমি সব জ্বর সামনে নিতে পারবে। ইন্দু মহারাজের বিশ্বাস ভাঙেননি, ঠিক কিছুটা হলো সামনে নিয়েছেন। সেই সঙ্গে এও তিনি জেনেছেন বিশেষ সৈনিক গুপ্তচরের মারফত কাছাড়ি রাজ্যের চরম শত্রু উত্তর কাছাড়ে আছে, সে বিদ্রোহী তুলারামের চক্রান্ত করেছে। সে সরাসরি না আসলেও তার লোকেরাই কাজ করেছে। সেই বিদ্রোহী দলের একজন টগর বর্মন কোরাতি গ্রামের বাড়িতে অগ্নি দেবার সময় প্রজারা ধৃত করে গাছের সঙ্গে বেঁধে রাজমাতা ইন্দুপ্রভাকে খবর দিয়েছিল। ইন্দুপ্রভা নিজে এসে জিজ্ঞাসাবাদ করে তাদের কথার অনেক কিছু জেনেছে, কোথায় কোথায় তাদের আস্তানা, সব কিছু জেনেছেন ইন্দুপ্রভা। সেই ধৃত টগরের জনবন্দি থেকে অনেক কিছু জেনেছেন ইন্দুপ্রভা। আরো অনেক কথা ইন্দুপ্রভা জানতে চান। সেই ধৃত টগরে এই ঘটনার রাজসাক্ষী প্রসঙ্গসূত্র উপেন্দ্র কুমার গুহ কাছাড়ি ইতিবৃত্তে এই তুলারামের বিদ্রোহের প্রসঙ্গ আছে। প্রসঙ্গসূত্র উপেন্দ্র কুমার গুহ কাজে ইতিবৃত্তে এই তুলারামের বিদ্রোহ প্রসঙ্গ আছে। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ও মহারানী ইন্দুপ্রভা কন্যাস্নেহ লালিত দিগম্বর ভট্টাচার্যের একমাত্র মেয়ে শিউলি ভট্টাচার্যের সঙ্গে সুধাময় দাসের বিয়ে নিয়ে বিভ্রান্তকে উস্কে দিয়ে ঘটনার ওপর গীতাগ্নি ঢেলে দিয়ে প্রজাবৃন্দকে তুলারাম বিপদগামী করেছে। তাদের বিপদগামী করতে চেষ্টা করেছে, না পারেনি। রাজ্যময় ইন্দুপ্রভার জন্য বিদ্রোহকে চারিদিকে ছড়িয়ে দিতে পারেনি। তিনি শুরুতে দৃঢ় হাতে দমন করেছেন।
বিদ্রোহীরা উত্তর কাছারের বিদ্রোহী তুলামের সাঙ্গপাঙ্গরা তিনি শক্ত হাতে সামনে নিয়েছেন। ইন্দু শপথদের মতো নিজেই নিজের হাত দুহাতে মাথা ঠেকিয়ে মুখে বিড়বিড় করে রাধা বল্লভকে স্মরণ করে বললেন, মহারানী ইন্দুপ্রভা অশেষ করুণাদার, তিনি আমাদের রক্ষা করবেন, করছেন। অশেষ করুণাদার, তিনি আমাদের রক্ষা করবেন, করছেন। ইন্দু মাঠের সামনের বৃহৎ অশ্বত্থ বৃক্ষের নিচে বসে তিনি অসহায় বসীভূত প্রত্যেক গৃহস্থ বাড়ির অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন, পুনর্বাসনের ব্যবস্থা করবেন, আশ্বাস দিয়েছেন। এখন মহারানী ইন্দুপ্রভার নির্দেশে বসীভূত বাড়ির সকল প্রজাদের খাসপুরে কাছাকাছি নাট মন্দিরে থাকার ব্যবস্থা যেমনি করেছেন, ঠিক তেমনি প্রাতরাশ থেকে দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কাছাকাছি দেবীর রণচণ্ডীর প্রসাদ তারা পাবে যথাযথ সময়ে। ইন্দু প্রভা মাঠের সামনে বৃহৎ অশ্বত্থ বৃক্ষের নিচে বসে অসহায় বসীভূত প্রত্যেক গৃহস্থ বাড়ির অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন, পুনর্বাসনের ব্যবস্থা করবেন, আশ্বাস দিয়েছেন। এখন মহারানী ইন্দুপ্রভার নির্দেশে বসীভূত বাড়ির সকল প্রজাদের খাসপুর কাছাকাছি নাট মন্দিরে থাকার ব্যবস্থা যেমনি করেছেন, ঠিক তেমনি প্রাতরাশ থেকে দুবেলা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কাছাকাছি দেবী রণচণ্ডীর প্রসাদ তারা পাবে যথাযথ সময়ে। শিলাবতী ঘাটের কাছের বসীভূত বস্তির হতদরিদ্র প্রজাবৃন্দের সঙ্গে কথাবার্তা শেষ করে ফিরছিলেন রাজধানী ইন্দুপ্রভা রাজবাড়ির দিকে। তখন তার ঘুমে প্রায় জড়িয়ে যাচ্ছিল। সারারাত্রি শরীরের ওপর খুব দখল গেছে। ভাগ্যিস পূর্ণিমা থাকায় এই রাত্রিরে প্রজাদের সঙ্গে কথা বলতে পেরেছেন। যথেষ্ট চাঁদের আলো ছিল তখন। ভাগ্যিস পূর্ণিমা থাকার এই রাত্রিরে প্রজাদের সঙ্গে কথা বলতে পেরেছেন, যথেষ্ট চাঁদের আলো ছিল তখন। এখন ভোর হয় কাকেরা ক্রমাগত ডাকছে, দূরে কোথাও গৌরব ডাকছে। কিন্তু সেই সময় চটজলদি বিশু সৈনিকের গুপ্তচর মারফত অগ্নি বস্তির ঘটনা জেনেই চলে গিয়েছিলেন ঘটনাস্থলে রাত্রিরে। তখন দ্বীপর ছিল। এখন বুড় হয় কাকেরা ক্রমাগত ডাকছে, দূরে কোথাও মোড়ক ডাকছে। সেই সময় চটজলদি বিশু সৈনিকের গুপ্তচর মারফত অগ্নিপুষ্প বস্তির ঘটনা জেনেই চলে গিয়েছিলেন ঘটনাস্থলে। রাত্রি তখন দ্বীপর ছিল। বিশু সৈনিক তার খুব বিশ্বস্ত গুপ্তচর। এখন তাকে তিনি তার ঘোড়ার গাড়িতে নিয়ে ফিরছেন। এখন তিনি তার ঘোড়ার গাড়িতে নিয়ে ফিরছেন। রাজমাতার গাড়িতে বসে আসার অধিকের কারণে রাজমাতার গাড়িতে বসে আসার অধিকের কারণে কিন্তু তিনি বিশু সৈনিককে এই জন্য প্রশ্রয় দেন, আস্তে আস্তে রাজ্যের নানা স্থানে ঘটনাবলী কি কি হয়েছে, তা হতে যাচ্ছে, তা জিজ্ঞেস করবেন। সবাই জানে বিশু সৈনিক রাজমাতার দেহরক্ষী, কিন্তু সে যে রাজমাতার বিশ্বস্ত গুপ্তচর সেই কথা কেউ জানেন না। এমনকি মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ, প্রধানমন্ত্রী নরনারী বর্মন কেউ জানেন না। ইন্দুপ্রভা দেখছেন বুড় হয়ে যাচ্ছে। এখন গিয়ে ক্লান্তি শুয়ে বসে থাকলে চলবে না। আজ মধ্য দুপুরে মন্ত্রী মণ্ডল সবাইকে ডেকেছেন। মন্ত্রণা কক্ষে কুষাগারের দায়িত্বে থাকা বিমল বর্মন, নগরপাল আবু সেনা সিং, কারাগারের রক্ষক মনুষ সিং, সবাই। এখন গিয়ে ক্লান্তি শুয়ে বসে থাকলে চলবে না। আজ মধ্য দুপুরে মন্ত্রী মণ্ডল সবাইকে ডেকেছেন মন্ত্রণা কক্ষে। কোষাগারের দায়িত্বে থাকা বিমল বর্মন, নগরপাল আবু সেনা সিং, কারাগারের রক্ষক মনুষ সিং, সবাই এখন কি স্নান করবেন অন্য দিনের মতো। প্রাত্যহিক স্নান শেষে রাধা বল্লভকে বুকে তার নৈবেদ্য সাজাবেন। এই কাজ তিনি কোনো দাসী দিয়ে করাতে চান না। তখন কীর্তন করবেন তিনি। এরপর রাধা বল্লভের প্রসাদ গ্রহণ করবেন। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ খুব দুর্বল মনের একজন রাজা। এরকম মনের হলে চলে না। তাছাড়া তার শৃঙ্খলা বুদ্ধি কিছুটা আত্মবোলা বাউলের মতো। তবু একথা ঠিক, তিনি যে রাসোৎসব নিয়মিত লিখেছেন তা পাঠ করলে মন ভরে যায়। এই ভাবতে ভাবতে
রাজবাড়ির ফটকের সামনে চলে আসলেন। প্রসঙ্গসূত্র গোবিন্দচন্দ্র নারায়ণের জীবন ও চরিত্র রাসচ্ছল্যামৃত কথা কাছাড় ইতিবৃত্তে ডিমাপুর থেকে কাশপুর ইত্যাদি গ্রন্থে উল্লেখ আছে। প্রসঙ্গসূত্র গোবিন্দচন্দ্র নারায়ণের জীবন ও চরিত্র রাসচ্ছল্যামৃত কথা কাছে ইতিবৃত্ত ডিমাপুর থেকে কাশপুর ইত্যাদি গ্রন্থে উল্লেখ আছে। নৃপেন্দ্র লাঠিয়াল গাড়ি থামিয়ে বলল, রাজমাতা আমরা এসে গেছি। নৃপেন্দ্র লাঠিয়াল এর কথা শুনে রাজমাতা বলেন, ও হঠাৎ শ্রমিক ফিরে পেলেন। আস্তে আস্তে কত কিছু ভাবছিলেন তিনি। গাড়ি থেকে নামতে নামতে বললেন, মধ্য দুপুরে আসিস মন্ত্রণাকক্ষের সামনে। আজ মন্ত্রণাকক্ষের আলোচনা শেষে খাসপুরের রণচণ্ডী মন্দিরে যাব, সেখানে নাট মন্দিরে আসছি তো বস্তিবাসী প্রজাবৃন্দকে দেখে আসবো। লাঠিয়াল গাড়ি থামিয়ে বলল, রাজমাতা আমরা এসে গেছি। নৃপেন্দ্র লাঠিয়াল এর কথা শুনে রাজমাতা বলেন, ও হঠাৎ সম্বিত ফিরে পেলেন। আস্তে আস্তে কত কিছু ভাবছিলেন তিনি। গাড়ি থেকে নামতে নামতে বলেন, মধ্য দুপুরে আসিস মন্ত্রণাকক্ষের সামনে। আজ মন্ত্রণাকক্ষের আলোচনা শেষে কাশপুরের রণচণ্ডী মন্দিরে যাব, সেখানে নাট মন্দিরে আসছি তো বস্তিবাসী প্রজাবৃন্দকে দেখে আসবো। মন্ত্রণাকক্ষে কাছে রাজ্যের সকল মন্ত্রী উপস্থিত রয়েছেন। কুষাগারের দায়িত্বে থাকা বিমল বর্মন, নগরপাল আভূষণা সিং, কারাগারের মনোজ সিং, এক ফাঁকে মহারানীর পরিচারিকা গীতা বর্মন বেলের শরবত, বাতাসা, মুড়ি ও গুড় দিয়ে গেছে। যেতে যেতে বলে গেছে, আপনার বসুন, রানীমা আসছেন। তিনি ঠাকুর বলে রাধাবল্লভকে প্রণাম সেরে আসছেন। মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণও আসবেন, আপনার অপেক্ষা করুন। একটুক্ষণ পর মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ ও রাজমাতা ইন্দুপ্রভা মন্ত্রণাকক্ষে প্রবেশ করতেই সবাই একসঙ্গে বলল, মহারাজা জয় হোক, মহারাজা জয় হোক, মহারানী জয় হোক, মহারানী জয় হোক। হেরম্ব কুলনিধি গোবিন্দচন্দ্র নারায়ণের জয় হোক, হেরম্ব কুলনিধি গোবিন্দচন্দ্র নারায়ণের জয় হোক। মহারাজা ও রানী মা হাত দিয়ে ইশারায় সবাইকে বসতে বললেন। গত রাত্রির অগ্নিবর্ষীভূত শিলাবতী ঘাটের কাছে কোরাতি গ্রামের ঘটনা প্রধানমন্ত্রী অনাদি বর্মন সবাইকে অবগত করাতে বিস্তারিত ভাই বলতে লাগলেন। অনাদি বর্মনের কথা শেষে রাজমাতা কুষাগারের দায়িত্ব থাকা বিমল বর্মন কুষাগারের এখনকার অবস্থা কিরকম জানতে চাইলে বিমল বর্মন রাজমাতার প্রত্যুত্তরে বললেন, এখন রাজকুশ প্রায় শূন্য হতে যাচ্ছে। রাজমাতা কুষাগারের দায়িত্ব থাকে বিমল বর্মন কুষাগারের এখনকার অবস্থা কিরকম জানতে চাইলে বিমল বর্মন রাজমাতার প্রত্যুত্তরে বলল, এখন রাজকুশ প্রায় শূন্য হতে যাচ্ছে। গত মাসে হাতিশালার কর্মীদের মাসিক বেতন দেওয়া যায়নি, তাই খুব রয়েছে রাজকর্মচারীদের মধ্যেও। রাজমাতা ইন্দুপ্রভা বলেন, আমাদের এই হঠাৎ প্রজাদের বিপর্যয় ও অগ্নি ভস্মীভূত কোরাতি গ্রামের বস্তির পুনর্বাসন ও রণচণ্ডী মন্দিরে তাদের থাকা ও খাওয়ার বাড়তি খরচা সংকুলনের জন্য আমরা একটা পদ বের করেছি। মহারাজা উত্থাপন করবেন, আপনারা মহারাজার কথা প্রস্তাব শুনুন। তখন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ বলেন, আমাদের রাজকুশ অর্থ সংগ্রহের জন্য নতুন উপায় বের করতে হচ্ছে। এই ব্যাপারে ইন্দুপ্রভার সঙ্গে আলাপ করে আপনাদের সামনে এই প্রস্তাব দিচ্ছি। যদিও এই কাজ আমি রাজা হিসাবে একাই করতে পারি, কিন্তু আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমাদের পূর্ববর্তী মহান দূরদর্শী সম্পন্ন হিরম্য কুলনিধি কৃষ্ণচন্দ্র উপাধি বন্টন প্রক্রিয়া আরম্ভ করেছিলেন, তা জীবিত কালে শেষ করে যেতে পারেননি। একদিকে পূর্বজ হিরম্য কুলনিধি কৃষ্ণচন্দ্রের কাজকর্মকে মান্যতা দেওয়া হবে, আর অন্যদিকে আমাদের রাজকোষের অর্থ পরিপূর্ণ হবে। প্রসঙ্গসূত্র উপেন্দ্রনাথ গুহের কাছারি ইতিবৃত্তের প্রথম সংস্করণের পৃষ্ঠা 161। আমরা একটা পদ বের করেছি। মহারাজা উত্থাপন করলেন, আপনারা মহারাজের কথা ও প্রস্তাব শুনুন। তখন মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণ বলেন,
আমাদের রাজকোষ অর্থ সংগ্রহের জন্য নতুন উপায় বের করতে হবে। এই ব্যাপারে ইন্দুপ্রভার সঙ্গে আলাপ করে আপনাদের সামনে এই প্রস্তাব দিচ্ছি। যদিও এই কাজ রাজা হিসেবে একাই আমি পারি, কিন্তু আপনার সার্বিক সহযোগিতা প্রয়োজন। আমাদের পূর্ববর্তী মহাদূরদর্শী সম্পন্ন হিরণ্য কুলনিধি মহারাজা কৃষ্ণচন্দ্র উপাধি বন্টন প্রক্রিয়া আরম্ভ করেছিলেন, তা জীবিতকালে শেষ করে যেতে পারেননি। একদিকে পূর্বজ হিরণ্য কুলনিধি মহারাজা কৃষ্ণচন্দ্রের কাজকর্মকে মান্যতা দেওয়া হবে, আর অন্যদিকে আমাদের রাজকোষে অর্থ পরিপূর্ণ হবে। প্রসঙ্গসূত্র উপেন্দ্রচন্দ্র গুহের কাছারের ইতিবৃত্তে প্রথম সংস্করণের পৃষ্ঠা 161। মন্ত্রণা কক্ষের উপস্থিত সবাই মহারাজা গোবিন্দচন্দ্র নারায়ণের এই প্রস্তাবকে হাততালি দিয়ে সমর্থন জানালেন। তখন আবার রাজমাতা কোষাধ্যক্ষ বিমল বর্মনকে বলেন, তোমার বক্তব্য আর কিছু কি আছে? তখন নগরপাল আভূষণা সিং বললেন, রাজমাতা ও মহারাজার প্রস্তাবকে আমরা সবাই সমর্থন করছি। তখন ইন্দুপ্রভা বিশু সৈনিককে ডাকলেন, এদিকে এসো বিশু, আজই রাজবাড়ির প্রণয় ডাকিকে খবর দাও, আজ থেকে হাটে বাজারে খেয়াঘাটে মহল্লায় মহল্লায় মহারাজার ফরমান জারি করুক। আজ এখানে এই পর্ব শেষ করছি। শিলাবতী চলে বৃত্তান্ত এই অঞ্চল গড়ে ওঠার কাহিনী, কাঁচা শেষ রাজা গোবিন্দচন্দ্র ইন্দুপ্রভার জীবন ঘিরে উপন্যাস, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে এই অঞ্চলের ইতিহাস। আপনারা দেখুন, শুনুন, অনেক বইপত্র কেটে লিখে যাচ্ছি। ইতিপূর্বে আমি মালিবেলি একখানা উপন্যাস লিখেছিলাম, অত্যন্ত তথ্যভিত্তিক। সেই উপন্যাসটা সমাদৃত হয়েছিল বুদ্ধিক মহলে, দেশ বিদেশে আলোচিত হয়েছিল। এই পরবর্তী অংশ শিলাবতী চলে বৃত্তান্ত। আমাদের চ্যানেল কবিতা চ্যানেল, তো আমরা এইরকম গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। আজ এখানে শেষ করছি। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে ভালো লাগবে। নমস্কার।